দেখ, আমি স্ট্রিক্টলি কথা বলি। এমনি যখন বুঝতে পারছো না তাই সরাসরি বলছি, আজ 18 বছর পূর্ণ হলো তোমার। সো নাও ইউ আর সুইটেবল ফর এ ফিজিক্যাল রিলেশনশিপ। বাংলায় চাকে শারীরিক সম্পর্ক বলে। ইট ইজ ক্লিয়ার। আশা করি এর চেয়ে সহজ ভাষা আমাকে ইউজ করতে হবে না আমাকে ব্যাপারটা বুঝাতে। সো ইউ উইল বি রেডি। কথাটা শেষ করেই চলে গেল। লোকটার মুখে এমন কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। জন্মদিনের এমন গিফট হয়তো কেউ কাউকে দেয়নি। এরকম পরিস্থিতিতে কি বলা উচিত বুঝে উঠতে পারলাম না। 3 মাস ধরে বাধ্য হয়ে লোকটার সাথে আছি, কিন্তু কখনো তার নজর আমার খারাপ লাগেনি, বরং ভয় লেগেছে। আমাকে এখানে আনার কারণ আমি জানি না, কিন্তু আজকে আমার 18তম জন্মদিনের গিফট হিসেবে সেই কারণটা আমাকে বলল। কিন্তু একটা জিনিস বুঝলাম না, যদি আমার সাথে এসবি করার হতো তাহলে 3 মাস অপেক্ষা করলো কেন? এই 3 মাসের একমাত্র আজকেই সে আমার সাথে এতটা শান্ত আর স্থির ছিল। কিন্তু এর আগে আমি তার অসম্ভব রাগী রূপটা দেখেছি, যেটা আমাকে সহ্য করতে পারত না। তাহলে সেটা কি রাগ ছিল, নাকি 3 মাস নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা? আমি তাইসিরাত ইবনে তুর। 3 মাস আগেও একটা নর্মাল মেয়ের মতোই ছিলাম, কিন্তু আজ এই লোকটার হ্যাশ বন্ধ আন্ডারস্কোর দরজার অধিবাসিনী আমি। আর যার কথা বলছি মানে ওই লোকটি। লোকটি কেন বলছি? কথা একটু হাস্যকর হলেও সত্যি, বিগত 3 মাসে লোকটির নাম আমার অজানা। ইনফ্যাক্ট আমি নিজেও জানি না সে আমার নাম জানে কিনা। প্রথম দিন যখন আমাকে জোর করে আনা হয়েছিল তখন একবার জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি ভয় পেয়ে বলতে দেরি করি বিধায় সে আর শুনতে চায়নি। আর আমারও আর বলা হয়নি। কাল রাত পর্যন্ত লোকটার সবকিছু ঠিক ছিল, কিন্তু সকালের ঘটনাটা সবটা পাল্টে দিল। সকালে ঘুম থেকে উঠে নিজের রুমের দরজা খোলা দেখে মনটা খুশিতে ভরে গেল। বিগত 3 মাস আমি বাইরের রুমের পা রাখিনি। বাইরের আলোটা দেখা তো দূরে থাক, কিন্তু কিচেনে ফ্রেশ সবজি নজরে পড়তেই বড্ড ইচ্ছে করল নিজ হাতে কিছু ফ্রেশ খাবার খেতে। শুকনো খাবার খেয়ে অস্থির হয়ে উঠেছিলাম, কিন্তু সালাদ কাটার জন্য ছুরিটা তুলতেই লোকটি এসে ছুরিটা ফেলে দিয়ে আমার চুলগুলো খুব জড়িয়ে ধরে, প্লিজ ছাড়ুন, আমাকে লাগছে আমার। আজকে কিছুই করিনি, আর করে থাকলেও আর করব না। তবুও ছাড়ুন, ব্যথা লাগছে। কিন্তু লোকটির যেন আমার কোনো কথা কানেই গেল না। এক হাতে চুল পেঁচিয়ে আমাকে নিজের মধ্যে পুরোপুরি মিশিয়ে তাই নড়তেও পারছি না। বুঝতে পারলাম ছাড়ার কথায় তার রাগটা বেড়ে গেল। চুলগুলোর সাথে এবার গলার নরম হাড্ডিটা 2 আঙুল দিয়ে চেপে ধরল। এখন আওয়াজ বের হওয়া মানেই লোকটাকে আরো রাগিয়ে দেওয়া। আর এর পরিণত খুব ভালো না তাও জানি, তাই শব্দ না করে শান্ত হয়ে গেলাম। চুলে প্রচণ্ড ব্যথা আর কণ্ঠনালী চেপে ধরার কারণে প্রচণ্ড কষ্ট হলেও রিয়েক্ট করলাম না। আমাকে শান্ত হতে দেখে লোকটি আমার কণ্ঠনালী থেকে হাত আলগা করে গলার চারদিকে আঙুলের স্পর্শ আঁকতে আগল। খুব গভীরভাবেই স্পর্শগুলো আঁকছে আজ, যেন তার অপেক্ষাকৃত বস্তুকে পাওয়ার অপেক্ষা শেষ হতে চলেছে আজ। এর আগে এরকম করেনি কখনো। বেশ অস্বস্তি লাগছে। কি করছেন বললাম তো আমি কিছু করিনি। হুসস। কিছুক্ষণ পর গলায় চুমু খেয়ে রাগী কণ্ঠে বলে উঠলেন, বলেছিলাম না আমার কথার অবাধ্য না হতে? যা বলেছি, যেভাবে বলেছি ঠিক সেভাবে করতে, তাহলে কেন করলি এমন? বিশ্বাস করুন আমি সেরকম কিছু করতে যাইনি। আমি আহহ। চুলগুলো আরো জোরে ধরার কারণে ব্যথায় মরে যেতে ইচ্ছে করছে। কিন্তু সেটা যদি লোকটা জানে তাহলে হয়তো এখানেই পুঁতে দিয়ে যাবে। শেষের থার্ড ব্র্যাকেট। তাহলে কেন গিয়েছিলে? আসলে এসব খেতে ইচ্ছে করছিল না। দরজা খোলা ছিল আর কিচেনে ফ্রেশ সবজি দেখে সালাদ খেতে ইচ্ছে করছিল তাই। আমার কথাটা শুনে মনে হলো লোকটি বিশ্বাস করেছে, তাই তো চুলের বাঁধন আলগা হয়ে এসেছে। এবার প্রশ্ন হতেই পারে, সামান্য সবজি খাওয়ার কারণে এমন কেন করবে? আসলে ব্যাপারটা স্যালাদের না। সালাদ কাটতে যে ছুরিটা লাগবে তার, কারণ সেটা দিয়ে আমি শসা না কেটে নিজের হাতটাও কাটতে পারি, যা আগেও করেছি। কেন? সেটা কিছুক্ষণ পর জানতে পারবেন। লোকটি আমাকে ছেড়ে সোফার দুপাশে হাত রেখে পায়ের উপর পা তুলে বসলো। আমি কোনো মতে স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম, কিন্তু প্রচণ্ড রাগ লাগছে আমার। তাই সইতে না পেরে বলেই ফেললাম, কেন করছেন এমন আমার সাথে? কি মজা পাচ্ছেন বলুন তো? আমাকে আটকে রেখে কি চাই আপনার? তার চেয়েও বড় কথা কে আপনি? লোকটি মন দিয়ে আমার সব কথা শুনল, তারপর বলল, হ্যাপি বার্থডে। আজ তোমার 18 বছর পূরণ হলো। লোকটির কথা শুনে বেশ অবাক হলাম। উনি কিভাবে জানল? কারণ উনি আমার ফ্যামিলি, দূরের কথা আমার নাম জানত না।
কিন্তু পরে ব্যাপারটা বুঝলাম, আমাকে এখানে আনার পর আমার নাম জানার আগে জন্মতারিখ জিজ্ঞেস করে পরে নাম। আমি এই দিনটার জন্য এতদিন অপেক্ষা করেছি। এবার তুমি বুঝতে পারবে কেন এনেছি আমি তোমাকে। মানে, বেশ অবাক হলাম আমি। লোকটি আমাকে নিজের কাছে ডাকল। ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হলো। কারণ এই লোকটার কোনো বিশ্বাস নেই। কথা না শুনলে কি করবে বলা যায় না। তাই বাধ্য মেয়ের মতো তার কাছে গেলে সে আমাকে টেনে পাশে বসিয়ে সোফায় দুপাশে হাত দিয়ে আটকে দেয়। আমার দিকে তার মুখটা আনতেই একটু চেপে গেলাম। বার্থডে গার্লকে গিফট না দিলে হয়। আর গিফট হিসাবে তোমাকে এখানে কেন আনা হয়েছে সেটা বলবো। কেন এনেছেন? যেহেতু তোমার 18 বছর পূর্ণ হয়ে গেছে। নাও ইউ ফিট ফর। বুঝতেই পারছো। তার কথার ভঙ্গিমা আমার ভালো লাগলো না। কারণ এর আগে এরকম কথা বলেনি আর না এমন বিহেভ করেছে। রেগেছে ঠিকই, কিন্তু এভাবে নয়। তবে আজকের শোটা বেশ অদ্ভুত। একটা ডোক গিলে জিজ্ঞেস করেই ফেললাম। হোয়াট? লোকটি যেন একটু বিব্রত হলো আমার কথায়। তবুও বিরক্তি কাটিয়ে বলল, এতদিন ছোট ছিলে, এখন তো বড় হয়ে গেছো। এখনো কি তোমাকে ব্যাপারটা খোলসা করতে হবে? কথাটা বুঝলাম না, একটা মানুষ একদিনে কতটা বড় হতে পারে। যেটা গতকাল না বুঝলেও আজ বুঝবে। কারণ তার 18 বছর পূর্ণ হয়েছে বলে। কথাটায় উনি কি বোঝাতে চাইল জানি না, কিন্তু আমি কিছুই বুঝলাম না। কিন্তু এটা বুঝলাম উনি ভালো কিছু চাইছেন না। দেখ, আমি স্ট্রিক্টলি কথা বলি। এমনি যখন বুঝতে পারছো না তাই সরাসরি বলছি, আজ 18 বছর পূর্ণ হলো তোমার। সো নাও ইউ আর সুইটেবল ফর এ ফিজিক্যাল রিলেশনশিপ। বাংলায় যাকে শারীরিক সম্পর্ক বলে। ইট ইজ ক্লিয়ার। আশা করি এর চেয়ে সহজ ভাষা আমাকে ইউজ করতে হবে না আমাকে ব্যাপারটা বুঝাতে। সো ইউ উইল বি রেডি। কথাটা কানের মধ্যে যেন এসে বাড়ি খেল। কি রিয়েক্ট করা উচিত বুঝতে পারলাম না। 3 মাসের যে ভয়টা পেয়েছিলাম, আজ তার কথা শুনতে ভয়টা আবার মনের মাঝে জায়গা দখল করে নিল। কারণ তার মাঝে এরকমটা মনে হয়নি। তার মানে লোকটি আমার 18 বছর হওয়ার অপেক্ষায় ছিলেন। হ্যালো। লোকটির ডাকে ঘোর ভাঙে। একটু সময় লাগলো। বাস্তবটা বোঝা মুহূর্তেই ওনাকে ধাক্কা দিয়ে নিজেকে ওনার থেকে সরিয়ে দিলাম। উনি যেন কিছু মনে করলেন না, ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলেন। তারপর শান্ত গলায় বললেন, বুঝতেই পারছি তোমার জন্য ব্যাপারটা অনেক টাফ। একজন অবিবাহিত মেয়ে। সে যাই হোক, আমার কিছু করার নেই। আমি এই জন্য তোমাকে এনেছি। আই থিঙ্ক আমার সাথে এতদিন থাকার পর তোমার ততটাও সমস্যা হওয়ার কথা না। আমি কি বলবো বুঝতে পারছি না। আমার নীরবতা দেখে সে আবার বলতে শুরু করলো। দেখ, নামটা মনে করার চেষ্টা করে। কি যেন বলেছিলে? হ্যাঁ, তোর 3 মাস আগে একবার নামটা বলেছিলাম, সেটা এখনো তার মনে আছে। দেখ তোর আমার ঝামেলা ভালো লাগে না। আমি তোমার অ্যাডাল্ট হওয়ার অপেক্ষায় ছিলাম। আর আজ তোমার 18 বছর পূর্ণ হয়েছে। সো তুমি নিশ্চয়ই তবে তোমার এতদিনের প্রশ্নের উত্তর পেয়ে গেছে যে তোমায় এখানে কেন আনা হয়েছে। তাও আবার জোর করে তোমার ফ্যামিলি থেকে। যাই হোক, তৈরি থেকো। বি রেডি। লোকটি কথাগুলো বলেই চলে গেল আর আমি ওখানেই ধপ করে বসে পড়লাম। লোকটি এমনভাবে কথাগুলো বলল যেন এগুলো খুব স্বাভাবিক কথা। আমাকে জোর আমার ফ্যামিলি থেকে আলাদা করেছিল এসবের জন্য। কিছুই বুঝতে পারলাম না, মাথাটা জিম হয়ে ওখানেই জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে দেখি বিছানায় শুয়ে আছি। লোকটা আমার সামনে বসে ইনজেকশনে কোনো একটা মেডিসিন ইন করছে। আমাকে দেখে মৃদু হাসল। বলেছিলাম আজ তোমাকে নিজেকে তৈরি রাখতে। কিন্তু এতটা ভালো প্রস্তুতি হবে জানা ছিল না। ভুবন ভোলানোর হাসি দিয়ে। এদিকে আমার গলা শুকিয়ে আসল। আশ্চর্যভাবে লোকটি পানির গ্লাস এগিয়ে দিল। আমিও চুপচাপ খেয়ে নিলাম। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই লোকটি আমার হাতে ইনজেকশন পুশ করে দিলেন। তুমি কি ভেবে সেভাবে ছেড়ে দেব? যা বলেছি তাই, কথার নড়চড় হবে না। হঠাৎ করেই মাথাটা চক্কর দিয়ে উঠল। আর লোকটা মুচকি হেসে আমার দিকে এগোতে থাকল। আমি পিছতে পিছতে বিছানায় পড়ে গেলাম। দেখুন, এরকম কিছু করলে ভালো হবে না। আমি কিন্তু চিৎকার। আমার কথা শুনে লোকটা বেশ জোরেই হেসে দিলেন। আর আমি আহাম্মক হয়ে রইলাম। এই মেয়ে বড় হয়ে গেলে তুমি কিন্তু এখনো বুঝতে পারছো না, এই হ্যাশবন্ধ আন্ডারস্কোর দরজার বাইরে তোমার ডাক কেউ শুনবে না। এইখানে কেন, তুমি বাইরে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার করলেও তোমার ডাকে সাড়া দেওয়ার মতো কাউকে পাবে না। বলেই লোকটি বাঁকা হেসে আমার আরো কাছে আসতে থাকে। হঠাৎ করেই সবকিছু খোলা হয়ে যেতে লাগলো। আবছাতে শুধু বুঝতে পারছি লোকটা নিজের শার্টের উপরের বোতামগুলো খুলছে।
আমার পাশে বসে এগিয়ে আসতেই বাধা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু হঠাৎ অন্ধকার হয়ে সবটা হারিয়ে গেল। সেন্সলেস হয়ে গেলাম। তারপর লোকটি বাঁকা হেসে আমার আরো কাছে আসতে থাকে। হঠাৎ করেই সবকিছু খোলা হয়ে যেতে লাগলো। আবছাতে শুধু বুঝতে পারছি লোকটা নিজের শার্টের উপরের বোতামগুলো খুলছে। আমার কাছে আসতেই বাধা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু হঠাৎ চারদিকে অন্ধকার হয়ে সবটা হারিয়ে গেল। নিজের বোধ শক্তিটুকু হারিয়ে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। সকালের শরীরে অসহ্য এক যন্ত্রণা অনুভব নিয়ে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকাতেও কষ্ট হচ্ছে কিন্তু ঘুমের ঘোরটা এখনো কাটেনি, যেন কেউ নেশা করিয়ে দিয়েছে। তবুও অনেক কষ্টে নিজের পাশে ফিরতেই ঘুমটা যেন উড়ে গেল। আমার পাশে শুয়ে আছে সেই লোকটা। এর আগেও এটা দেখেছি, তবে সেটা মাঝরাতে, কারণ সকালে তাকে দেখার দুর্ভাগ্য আমার কখনো হয়নি। কিন্তু আজ দেখছি, তাও আবার একটা পাতলা টি শার্ট পরে। এবার নিজের দিকে খেয়াল যায়, পুরো শরীর কাঁথা দিয়ে মোড়ানো। তখনই কালকের লোকটার সেই কথাটা মনে পড়ে যায়। আমি আর কিছু ভাবতে পারছি না, তার মানে লোকটি সত্যি কাল রাতে। ভাবতেই বুক ফেটে কান্না আসতে লাগলো। নিজেকে সত্যি সামলানোর দায় হয়ে পড়ল। অজান্তেই নিজের সবর হারানোর আক্ষেপে বুক ফাটা আর্তনাদ বেরিয়ে এলো মুখ থেকে। অঝরে কাঁদতে লাগলো তুর। কান্নার আওয়াজে লোকটার ঘুম ভেঙে গেল। একরাশ বিরক্তি নিয়ে সে উঠে নিজের চোখে আঙুল বুলিয়ে ঘুম কাটানোর চেষ্টা করল। দেখে বোঝাই যাচ্ছে সারা রাতে একটু ঘুম হয়নি। তিনি রাগী কণ্ঠে তুরকে থামতে বললেন, কিন্তু তুর এখন কথা শোনার মতো পর্যায়ে ছিল না। এবার লোকটির খুব বিরক্ত লাগলো। সমস্যাটা কি তোমার? একটুও কি ঘুমাতে দেবে না নাকি? সারা রাত তোমার জন্য একটুও ঘুমোতে পারিনি, এখনো কি ঘুমাতে দিবা না নাকি? তুর কোনো কথা বলল না। নিজের কত কাঁদতে লাগলো। আর লোকটাকে দেখে মনে হচ্ছে যেন কিছুই ঘটেনি। এতটা নর্মাল কিভাবে হতে পারে কেউ? তুরের যতটা না রাগ লাগছে তার চেয়েও বেশি ঘৃণা হচ্ছে। তুরের এমন বিহেভে এবার একটু শান্ত হলো। নরম সুরে তুরকে জিজ্ঞেস করলো, আরে বাবা, আগে বলতো তো কি হয়েছে? তারপর না হয় মোরা কান্না কেঁদো। কেউ না করবে না। এখনো জিজ্ঞেস করছেন কি হয়েছে আমার? লজ্জা করে না? আপনার প্রতি একটু হলেও আমার সম্মান ছিল এতদিন যে আপনি একটা মেয়ের সাথে এতদিন থেকেও তাকে স্পর্শ করতে চাননি, বরং নিজেও দূরে সরে থেকেছেন। কিন্তু কাল ইঞ্জেকশনের মাধ্যমে আমাকে বেহুশ করে নিজের কার্য হাসিল করেছেন। আবার বলছেন কি হয়েছে? লজ্জা করে না? জড়সড় হয়ে কাঁদতে কাঁদতে। মানে? বেশ অবাক হয়ে। মানে আমি তোমাকে? হা হা হা। আচ্ছা, এইটা ঠিক আছে, আমি এটা করতেই পারি, কিন্তু এই ধারণা ভুল যে আমি তোমাকে সেন্সলেস করেছি। ও, আমি নিজে সেন্সলেস হয়ে গেছি তাই না, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। দেখ, আমি সেরকম কিছু বলিনি। চুপ করুন। আপনাদের মতো লোকেরা কোনোদিন ভালো হতে পারে না। কারণ পশুদের কাজ হচ্ছে এটা। আর আপনি তাদের মধ্যেই পড়েন। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জীব। এতক্ষণ নিজেকে শান্ত রাখলেও কথাটা শুনেই খুব রাগ লাগলো ওর। ও তুরকে কাছে টেনে বিছানায় শুয়ে একদম ওর মুখের কাছে গেল। তোমার এটাই মনে হচ্ছে আমি তোমাকে সেন্সলেস করে এসব করেছি? ওকে, এখন তো তুমি সজ্ঞানে আছো, তাহলে দেখি কতটুকু প্রোটেক্ট করতে পারো নিজেকে। বেশ রেগে, প্লিজ না হও। কাঁদতে শুরু করলো। নিজের গায়ের চাদরটা আরো শক্ত করে আঁকড়ে ধরার চেষ্টা করলো। কিন্তু পারল না। লোকটা ওর হাতটা থেকে চাদরটা এক প্রকার ছিঁড়েই ফেলে দিল। ও হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করতেই লোকটা অট্টহাসিতে ফেটে পড়ল। আরে বোকা, আগে তো নিজেকে দেখ, তারপর না হয় নিজেকে লুকানোর চেষ্টা করো। তোর লোকটার বিহেভে অবাক হয়। তারপর ও নিজের দিকে তাকায়। কাল রাতে যে ড্রেস পরা ছিল সেই ড্রেস একটুও অন্যরকম হয়নি। লোকটি বিছানায় হেলান এক হাঁটু উঠিয়ে তার উপর হাত দিয়ে শান্ত গলায় বলল, কাল যখন আমি তোমাকে সেন্সলেস দেখি তখন বুঝতে পেরেছি তুমি দুর্বলতার কারণে সেন্সলেস হয়ে গিয়েছ। বিশ্রাম প্রয়োজন। তাই জ্ঞান ফেরার পর ইনজেকশন দিয়েছিলাম। আর তোমার মাথা ঘোরার কারণ তোমার দুর্বলতা, আর ঘুমের কারণ ইনজেকশন। ওকে, তার মানে আপনি আমার সাথে? লোকটি ওর দিকে তাকিয়ে ওকে টেনে নিজের উপর ফেলে দেয়। শক্ত করে নিজের সাথে মিশিয়ে বলতে থাকে, তোমাকে কিছু করার জন্য তোমাকে সেন্সলেস করার কোনো প্রয়োজন নেই। আর না আমি তা করব। যা হবে সেটা সজ্ঞানে। তাই তোমাকে এতদিন নিজের কাছে রেখেছি কামড়ফুর্জন দেওয়ার জন্য। তবে তুমি যদি রাজি না হয় তবে ব্যাপারটা আলাদা। মুখের কাছ থেকে চুলগুলো সরিয়ে তুলেরো। ঠোঁট আলতো স্পর্শ করল। লোকটার এমন কথা আর কাজে তুর আকাশ থেকে পড়ল। লোকটা আসলে কি করতে চায়?
ও তুরকে স্বেচ্ছায় বাধ্য করতে চায় এর মানে কি? অবাক চোখে তাকিয়ে দেখতে থেকে লোকটার দিকে। শেষের থার্ড ব্র্যাকেট। এভাবে আমার দিকে তাকিয়ে থেকো না। প্রেমে পড়ে গেলে কিন্তু তোমার ক্ষতি হবে। পরে কিন্তু ছেড়ে যেতে পারবে না। ওর কথায় তোর নিজেকে ছাড়িয়ে নিতে চায়। কিন্তু লোকটা আরো জোরে ওকে ধরে বলে, বলছি বলেই ছেড়ে যাবে নাকি? চেষ্টা করেও লাভ নেই, কারণ এই বন্ধ দরজার ওপারে কোনোদিন যেতে পারবে না তুমি। কারণ বন্ধ দরজায় তুমি। আর এখানেই আমার জন্য থাকতে হবে তোমাকে সারা জীবনের জন্য। তারপর লোকটা তোরকে ছেড়ে বিছানার পাশে থাকা শার্টটা টি শার্টের উপরে পড়তে পড়তে বলে, তোমার জন্য একটা সুসংবাদ আছে। আমি আবার কিছুদিনের জন্য চলে যাচ্ছি। তোমার যাবতীয় সবকিছু রাখা আছে। তবে এবার নিজেকে তৈরি করে রেখ। কারণ ফেরার পর আমি নিজেরটা বুঝে নেব। লোকটা ফ্রেশ হতে চলে যায়, আমাকে এই হ্যাশবন্ধ দরজার ভিতরে লক করে। তাকে যাওয়ার জন্য এই রুমটায় আসার প্রয়োজন নেই। কারণ এই রুমে আমার কিছু ছাড়া অন্য বলতে শুধু এই লোকটা। আর দরজার অপাশে কি আছে সেটা আমার অজানা। শুধু একটা কথাই ভাবছি, যাওয়ার আগে কি সে একবারের জন্য এই রুমে আসবে, যাতে বাইরের একটু বাতাস এই রুমে আসতে পারে তার সাথে। এসব কথা ভাবতে ভাবতে তুর দেখল লোকটি দরজা খুলে ভিতরে আসছে। তুর ফ্রেশ না হয়ে বিছানায় গুটিসুটি মেরেছিল। আপনি কি এখনই চলে যাচ্ছেন? আমি কখন যাব সেটা তোমার না জানলেও চলবে, শুধু জেনে রেখ আজ রাতে আমি থাকছি। তুরের দিকে তাকিয়ে কথাটা শুনেই তুরের মনে অদ্ভুত সেভ ভয়টা সৃষ্টি হলো। আর কিছু না বলে চলে যেতে চাইল। তখনই পিছন থেকে ডাকল তুর, শুনুন। তুরের ডাকে বেশ অবাক হলো লোকটা। কিছু বলবে না মানে? আমতা আমতা করতে লাগলো। বলে ফেল, আমি অ্যাস্ট্রোলজার নই, তাই মন পড়তে পারবো না। আপনার নামটা কি বলবেন? আসলে এতদিনে আমি আপনার নাম জানি না। বেশ ভয় পেয়ে তুরের কথায় একটু অবাক হলো। মানে 3 মাস ওর সাথে আছে অথচ নাম জানে না? পরক্ষণেই মনে পড়ল কিভাবে জানবে, ও তো নিজের নাম ওকে জানতে দেয়নি। ও একটু স্মিত হেসে বলল, এতদিন আমার সাথে আছো, আর যেহেতু আমার সাথেই থাকতে হবে, তাহলে তোমার রাইট আছে নাম জানার। তবে এখন না, সময় হলে বলবো কে আমি। তোমার নাম তো তুর। হুমম। ওকে। আর কিছু না বলে চলে যেতে চাইল, কিন্তু কি একটা মনে করে ফিরে এলো। তুরের আছে গিয়ে তুরকে ধরতে গেলে তুর একটু পিছিয়ে যায়। এটা দেখে সে ভ্রু কুঁচকে তুরকে টেনে নিজের কাছে আনে। তুর নিজেকে ছাড়াতে চাইলে সে তুরের কপালে চুমো এঁকে তুরের চোখে কোণে জমানো জল মুছে দেয়। যেটা পারবে না সেটা করতে যেও না। আবারও বলছি, যা করতে চাই করতে দেও, আমাকে রাগিও না, তাতে তোমার ক্ষতি। তুরকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার সময় আবার বলে উঠল, আর হ্যাঁ, আমি শুনেছি বাইরে যাওয়ার সময় বউয়ের কপালে চুমো খেলে মন ভালো থাকে। ফলে নাকি বিপদ কম হয়। আমার তো বউ নেই, আর লাইফে থাকা মেয়ে বলতে তুমি আছো, তাই একটু ট্রাই করলাম। বউ না হলেও বউয়ের কাজগুলো তোমাকেই করতে হবে। তবে ভয়ে পেও না, বিয়ে করব না। তারপর ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা তুলে চলে গেলেন। তুল ওর কথার আগা মাথা কিছু খুঁজে পেল না। কি বলে গেল লোকটা? বউ না হয়েও বউয়ের কাজ করতে হবে। চাচ্ছে কি লোকটা? নিজের মতো করে কাটতে থাকে সময়। দিন নাকি রাত সেটা জানা নেই। শুধু এটাই জানা, লোকটা আসা মানেই তুরের বন্ধ জগতের রাত নামা। বেশ খিদে পেয়েছে তুরের, খাবার বলতে সবকিছুই বাইরের শুকনো খাবার রয়েছে। কিচেন আছে, প্রবেশ অনুমতি নেই। তাই বাধ্য হয়ে ওই খাবারগুলো খায় তুর। শেষ রান্না করা খাবার খেয়েছিল প্রথমবার যখন লোকটি এসেছিল, কিন্তু তারপরে তুর ফ্রুশ হয়ে খেয়ে শুয়ে পড়ে। কোনো কাজ নেই, তাই ওই বদ্ধ দরজার ভিতর টুকটুক করতে থাকে। কখনো ঘুমায়, কখনো নিজের মতো বকবক করে। লোকটাকে বকে, যদিও লোকটা সব জেনে যায়। তাতে ওর কি? এভাবে সময় কাটতে থাকে তুরের। একসময় তুর আবার ঘুমিয়ে যায়। তখনই রুমের দরজা খুলে যায়। ঘুমন্ত তুর তা জানতেও পারে না। তুর বিছানায় এলোমেলো ভাবে শুয়ে আছে। হাতে থাকা ঘড়ির দিকে তাকাতেই দেখে একটা। হুমম, রাত 1টা। এটা দেখে সে নিজের রুমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে তুরের কাছে যায়। বেদহীন মেঝেতে পাতা নরম বিছনায় তুরের পাশে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ এভাবে থাকার পর বড্ড ইচ্ছে করে তুরের মুখটা একটু দেখতে। ও তুরের দিকে ফিরে ডান হাতের পাতায় মাথার ভর দিয়ে তুরকে দেখতে থাকে। ফ্যানের বাতাসে তুরের সিল্কি খোলা চুলগুলো ওর মুখে পড়ছে, যা লোকটাকে তুরের দিকে বড্ড টানছে। ও তুরের মুখের চুলগুলো সরিয়ে দিয়ে নিজের অজান্তেই ওর গালে আর ঠোঁটে হাত বুলায়।
ওর ঠোঁট স্পর্শ করতে গিয়েও করে না, বরং কপালের স্পর্শ আঁকে গভীরভাবে। কে তুমি? তোর তুমি, তোমার পরিবার, কিছুই তো আমি জানি না। তাহলে কেনই বা এভাবে আমার জীবনে এলে, যাকে আমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গায় নিলাম করতে চেয়েছিলাম, তাকেই নিজের জন্য বন্ধ দরজার আড়ালে লুকিয়ে রেখেছি, নিজের পাশে সাজিয়ে রেখেছি। আমার সাথে কোনো অন্যায় না করেও আজ তুমি আমার কাছে সবচেয়ে বড় অপরাধী। আর তাই অপরাধের শাস্তি তোমাকে পেতে হবে। অভিশাপের সামনে যখন এসেছো, অভিশপ্ত তো হতেই হবে, যার শুরু খুব তীব্র হতে চলেছে। কারণ তুমি নিজেও জানো না তুমি কত বড় অন্যায় করে ফেলেছো আমার সাথে। নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে চলে যায়। এখন এখানে থাকলে ও কি করবে নিজেও জানে না। শেষের থার্ড ব্র্যাকেট। সকালে ঘুম ভেঙে গেল তুরের। নিজের সামনে তাকাতেই একটা চিরকুট দেখতে পায়। সবকিছু রেডি করা আছে। ফ্রেশ হয়ে খেয়ে মেডিসিনটা নিয়ে রেস্ট নেও, নাইলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আরেকটা কথা, আমি কিন্তু আমার পাওনা কিছুটা নিয়ে গেছি। পরে বলবে আমি বলিনি কেন, তারায় ছিলাম তাই ডাকিনি। আর হ্যাঁ, যাওয়ার পর আমার উপর অভিশাপ দেওয়াটা বন্ধ করো। কারণ আমার যদি কিছু হয়, এই দুনিয়ার কেউ তোমাকে খুঁজে বের করতে পারবে না। পচে মরতে হবে তোমাকে। তাই নিজের ভালোর জন্য হলেও আমার ভালোটাই চাও। নাম জানতে চেয়েছিলে তাই না? ওকে বললাম তুমি আমাকে তীব্র নামে ডাকতে পারো তোর। ওনার নাম তাহলে তীব্র।